আসসালামু আলাইকুম। আজ 11ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন নিয়ে অকল্পনীয় যা হচ্ছে নির্বাচন কমিশনে। গ্রেপ্তারের তালিকায় 84 পুলিশ কর্তা। শিগগিরই জাঁকজমকভাবে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এবার বিস্তারিত। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন ডিসেম্বরে ভোট ধরেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রস্তুতি নেই বলেও জানান তিনি। মঙ্গলবার ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে এএমএম নাসিরউদ্দিন কমিশন। নির্বাচন ভবনে সকালে প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশনার ইসির অবস্থান তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা গত 16 ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানে যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে 2025 সালের শেষ নাগাদ ডিসেম্বরে নির্বাচন। আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেয়া হয়, তাহলে 2026 সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব। এ নিয়ে ইসির প্রস্তুতির বিষয়ে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমরা বলেছিলাম আমাদেরকে তাড়াতাড়ির তারিখটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনও অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের ভিন্ন প্রস্তুতি নেই, একটি প্রস্তুতি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকারের অনুরোধ এলে তখন ইসি বিষয়টি সম্ভব কিনা বিবেচনা করতে পারে বলে মনে করেন তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখেছি 5 স্তরের স্থানীয় নির্বাচন করতে হলে 1 বছরের মতো সময় লাগে। আমাদের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান অকার্যকর হয়নি, কিছু হয়েছে। এই কন্ডিশনাল বিষয়গুলো নিয়ে স্পেসিফিক টাইমলাইন দেয়া সম্ভব নয়। আমরা ধারণা করি সরকার তো আমাদের হাতের টাইমগুলো বিবেচনা নেবেন এবং তারা যদি মনে করেন জাতীয় নির্বাচনকে কোনো একটা টাইমে ফ্রেম করে তারপর কতটুকু অনুশীলন করা যায়, তারাই সিদ্ধান্ত নেবেন। জাতীয় নির্বাচন ব্যাহত হয় এমন কিছুর বিষয়ে কমিশনও সজাগ থাকবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, সে সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি করবে না, তার আগে সম্ভব না। চুরাশি পুলিশ কর্তা গ্রেপ্তারের তালিকায় এটি দেশ রূপান্তরের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বাহিনীতে গ্রেপ্তার আতঙ্ক দেখা দিয়েছে। কাজে মন বসাতে পারছেন না পুলিশ কর্তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় ঢাকাসহ সারা দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, নেতাকর্মী ও আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের সাবেক আইজিপি থেকে শুরু করে কনস্টেবলদের বিরুদ্ধেও মামলা হয়েছে। সাবেক আইজিপি সহ 33 জন পুলিশ কর্তাকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আসামিদের কেউ কেউ দেশের বাইরে আছেন, কেউ আছেন আত্মগোপনে অথবা পুলিশের বিভিন্ন ইউনিটে। 202 জনের মতো পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত আছেন। সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অনলাইনে সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের 84 জন কর্মকর্তাকে গ্রেপ্তার করতে একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকাটির বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমতি নিয়েছে পুলিশ সদর দপ্তর। তালিকায় সাবেক আইজিপি, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ইন্সপেক্টর রয়েছেন বলে পুলিশের একটি সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে। পলাতক কর্তাদের ধরতে নোটিশ যাচ্ছে পুলিশের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এই অবস্থার মধ্যেই রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে গত সেপ্টেম্বরে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পরপরই নতুন দল ঘিরে দেশের অভ্যন্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কিভাবে দল গঠন হবে, কারা এই দলের নেতৃত্বে থাকবেন, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা শুরু হয়। জানা গেছে, বৈষম্যবিরোধী
বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সামনে রেখেই নতুন রাজনৈতিক দল ঘোষণার প্রস্তুতি চলছে। নেতাদের নাম চূড়ান্ত হয়নি, তবে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ, আরিফ সোহেল, নাগরিক কমিটির সামান্তা শারমিন সহ বেশ কয়েকজন। শীর্ষ নেতাদের অনেকেই আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম বলেছেন। নাম চূড়ান্ত হলে তিনি পদত্যাগ করে অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে আসতে পারেন। আক্তার হোসেনকে সদস্য সচিব করা হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 20 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে এ দল ঘোষণা করা হবে। এর আগে দলের নাম চূড়ান্ত করা হবে। জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠনের সব কার্যক্রম প্রায় শেষ। দেশের চলমান রাজনৈতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন কাঠামো ও 24-এর গণঅভ্যুত্থানে আদর্শের উপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দল সামনে আনতে চান তারা। বিশেষ করে নতজানু পররাষ্ট্রনীতি বর্জন ও পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসা তাদের অন্যতম লক্ষ্য। তারা বলেন, নতুন দলের নেতৃত্ব নির্বাচন ও দলের অভ্যন্তরে বহুমুখী গণতন্ত্র নিশ্চিত করতে চান তারা। কেউ চাইলে দীর্ঘ সময় দলের শীর্ষ পদ দখল রাখতে পারবেন না। এছাড়াও দেশের মানুষের চাহিদা অনুযায়ী সময় উপযোগী রাজনৈতিক দল গড়তে প্রস্তুত তরুণ ছাত্র নেতারা। ফলে শেষ মুহূর্তেও নেওয়া হচ্ছে দেশের নানা শ্রেণী পেশার মানুষের মতামত। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণ ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন করলেও জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হবে না। জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে সংগঠন দুটি কাজ করবে। নেতারা বলেন, আগামী 20 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেয়া হবে। এতে প্রথম পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এই আহ্বায়ক কমিটিতে যুক্ত হবেন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া প্রায় 1.5 শতাধিক ছাত্রনেতা। আহ্বায়ক কমিটির সম্ভাব্য প্রধান হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম সর্বাধিক আলোচিত। নেতারা আরও জানান, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে আক্তার হোসেনকে। তিনি বর্তমান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এই পদে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ বেশ কয়েকজনের নাম আলোচনায় আছে। আক্তার হোসেন না হলে এদের ভেতর থেকে যে কাউকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হতে পারে। মূলত নতুন রাজনৈতিক দল গঠনে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এসব ছাত্র নেতার উপরই আস্থা রাখতে চান তরুণরা। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার বাদী আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেখ হাসিনা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা বাধাগ্রস্ত করেছে। এ কারণে 13 বছর পার হলেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় মামলার বাদী নওশের রোমান, সাগর রুনির ছেলে মাহির সরওয়ার মেঘ উপস্থিত ছিলেন। শিশির মনির বলেন, বর্তমান সরকার আসার পর হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটি তদন্তের জন্য উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে। আগামী 4 এপ্রিলের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা রয়েছে। টাস্ক ফোর্সে যারা রয়েছেন তারা মামলার বাদী আইনজীবী সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। তদন্তে অনেক দূর এগিয়ে গেছেন। তদন্ত কমিটির সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন, আগের সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা দেয়া হতো, এ কারণে তদন্ত আগায়নি। এর আগে গত বছরের 17 অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়। কমিটিতে অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিচে নয় পুলিশের একজন প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি ও র্যাবের একজন প্রতিনিধিকে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে টাস্ক ফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। গত বছরের 30 সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। তাদের 6 মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। একই সঙ্গে মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করতে বলা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। মামলার বাদীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও রিটের পক্ষে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ শুনানি করেন। এর আগে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে সম্পূরক আবেদন করা হয়।
রাষ্ট্রপক্ষ থেকে এসব আবেদন করা হয়। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই সময়ে আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুর পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব? দুভাবে করা যায়। প্রথমত, অনলাইনে। আপনি যদি আপনার মেইল থেকে আপনাকেই মেল করেন তাহলে আপনার মেইলেই এগুলো সংরক্ষিত থাকবে। দ্বিতীয়, অফলাইনে। আপনি একটা নোটবুকে টুকে রাখুন, এরপর নোটবুকটি এমন একটা জায়গায় রাখুন যে জায়গাটি নিরাপদ বা অন্যের নাগালের বাইরে। এভাবেই আপনি আপনার পাসওয়ার্ড সংরক্ষণে রাখতে পারেন। আর পাসওয়ার্ড যদি হারিয়ে যায় তাহলে ভয়াবহ বিপত্তির মধ্যে পড়বেন, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সেই জন্যে এই বিষয়গুলোতে অবশ্যই আপনার আমার নজর দেওয়া প্রয়োজন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। জয় বাংলা স্লোগান নিয়ে বাংলাদেশে প্রবল বিতর্ক চলছে। আদালত পর্যন্ত গড়িয়েছে সেই বিতর্ক। এই আবহে যুক্তরাজ্যের নানা জায়গায় বাংলায় লেখা জয় বাংলা স্লোগান মুছে ফেলা হচ্ছে বলে সংবাদ সংস্থার সূত্রে জানানো হয়েছে। সেই খবর জানতে পেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুঁসে উঠেছেন। জয় বাংলা লেখা থাকলেই ধরে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি আওয়ামী লীগের সমর্থক। সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ব্যাপারে স্পষ্ট করে বলেন, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে। এই স্লোগান কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। মমতা আরও বলেন, বাংলা ও বাঙালির গর্ব প্রকাশ করার জন্য জয় বাংলা স্লোগান দেয়া হয়। বাংলাদেশে যাই হোক, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। এতে অন্যান্য দেশের নথিপত্রহীন অভিবাসীদের মতো আটক হয়ে নিজ দেশে ফিরছে অবৈধ ভারতীয়রাও। এবার যেন ট্রাম্পের পথেই হাঁটা শুরু করল যুক্তরাজ্য। ইউরোপের এই দেশটি এবার অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে। দেশটিতে বহু অবৈধ ভারতীয় রয়েছে এবং অন্যান্যদের মতো তাদেরও ধরতে ভারতীয় রেস্তোরাঁগুলোর পাশাপাশি বিভিন্ন নেইলবার, কনভেনিয়েন্স স্টোর ও কার ওয়াশের স্থানগুলোতে চালানো এই অভিযানে চলছে ধরপাকড়। মূলত এসব স্থানেই অবৈধ অভিবাসীদের নিয়োগ করা হয়ে থাকে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন ক্র্যাকডাউনের পথে হেঁটে যুক্তরাজ্যের সরকার দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসী ও তাদের কাজের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। ইউকে ও হোয়াইট ব্লিডস নামের এই অভিযানে ভারতীয় রেস্তোরাঁ, নেইলবার, কনভেনিয়েন্স স্টোর এবং কার ওয়াশের স্থানগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব স্থানেই অভিবাসী শ্রমিকদের নিয়োগ করা হয়ে থাকে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, গত কয়েকদিন ধরেই একের পর এক ভারতীয় রেস্তোরাঁ, গাড়ি পরিষ্কার করার দোকানে অভিযান চালাচ্ছে সেখানকার প্রশাসনিক কর্মকর্তারা। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইউভেট কুপারের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ইংল্যান্ডের হাম্বারাসাইড এলাকার একটি ভারতীয় রেস্তোরাঁ থেকে 7 জনকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একই সন্দেহে আটক করা হয়েছে আরও 4 জনকে। এই অভিযান নিয়ে ইতোমধ্যেই মুখ খুলেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী কুপার। তিনি বলেছেন, অভিবাসন আইন অবশ্যই মেনে চলা উচিত। পূর্ববর্তী কনজারভেটিভ পার্টির সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, বহুদিন ধরে নিয়োগকারীরা অবৈধভাবে শ্রমিক নিয়োগ করে তাদের শোষণ করেছেন। এই সমস্ত শ্রমিক অবৈধভাবে কাজ করে গেলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।